স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সামিয়া জানা। প্রতি শুক্র ও শনিবার বিকেল 4:30টায় এই আয়োজনে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। বাজারে চড়া সবজির দাম। বেশিরভাগ সবজি 80 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে, কোনোটি ছাড়িয়েছে শতকের ঘর। বিক্রেতাদের দাবি, বৈরী আবহাওয়ায় সবজির উৎপাদন কিছুটা কম হয়েছে, তাই বাজারে দাম বাড়তি। যদিও বাজারে সব ধরনের সবজির সরবরাহ পর্যাপ্ত। ভোক্তা অধিকার বলছে 34 টাকার পাইকারি বেগুন খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 100 টাকা দরে। কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে কি? এসব নিয়ে আলোচনায় আমাদের আজকের বিষয়, লাগাম ছাড়া সবজির বাজার, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে? আজ মানচিত্রে আলোচনায় যুক্ত হয়েছেন রংপুর কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশ কান্তি নাগ এবং মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর রুবিয়াহ নূর আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে। ডক্টর রুবিয়াহ নূর আহমেদ, সব শুরুতে আপনার কাছে জানতে চাই যে 80 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, এমনকি দাম বেশির একটি কারণ যেটি আমরা জেনেছি যে বিক্রেতারা বলছেন সরবরাহ কম, কিন্তু সরবরাহ কি আসলে বাজারে কম, কি মনে হচ্ছে? আমরা যেতে চাই রংপুর কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশ কান্তি নাগের কাছে। পলাশ কান্তি নাগ, যেমনটা আসলে বলছিলাম যে সবজির দাম বেশি হওয়ার কারণে আসলে আমরা যদি রাজধানীতে 100 টাকার সবজি কিনে থাকি, সেক্ষেত্রে কৃষকের তো কমপক্ষে 50 টাকা পাওয়ার কথা। সেক্ষেত্রে আসলে কৃষক কি সেই ন্যায্য মূল্যটা পাচ্ছেন? আসলে বাজার পরিস্থিতি কখনোই ভোক্তা সাধারণ কিংবা কৃষকদের জন্য স্বস্তিদায়ক ছিল না। বর্তমান সময়ে খোদ রাজধানী থেকে শুরু করে আমরা যদি আমাদের রংপুরের কথাও বলি, যেখানে প্রতিটি সবজি 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শুধুমাত্র পেঁপে, মিষ্টি কুমড়া এবং আলু ব্যতীত সবগুলো সবজির দামই কিন্তু আকাশচুম্বী। এখন সেক্ষেত্রে আসলে যেটি বলা হচ্ছে যে এই যে জুলাই আগস্ট মাস জুড়ে যে বৃষ্টিপাত হলো, এই বৃষ্টিপাতের কারণে ফসল খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যেমন ঠিক, কিন্তু বাজারে সরবরাহ কম, এটা কিন্তু মোটেও ঠিক না। বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার কারণ হলো আজকে যে বাজারের যে এই যে তেজিভাব, আমরা মনে করি যে আসলে এই জন্য যে সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগী তারাই কিন্তু দায়ী। আপনি দেখবেন যে গত বছর 5 আগস্ট এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে সবজির বাজার কিন্তু খানিকটা স্বস্তিদায়ক ছিল, কারণ সে সময় কিন্তু বিশেষ করে এই সবজি পরিবহনে পথে পথে যে চাঁদাবাজি হতো, সেই চাঁদাবাজি তুলনামূলক কম ছিল। বাজারের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটও কিন্তু অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল। আজকে কিন্তু আমরা সময়ের ব্যবধানে দেখলাম যে একই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এবং এখানে আরেকটি যেটি বিষয়, যে আসলে এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে যখন পণ্য পরিবহন করা হয়, আমাদের মহাসড়কগুলোর বেহাল দশার কারণে কিন্তু পণ্য পরিবহনের খরচও বাড়ছে। কিন্তু আমরা যেটি বলতে চাই যে আসলে সকল সময় কিন্তু একদিকে ভোক্তা সাধারণ, অন্যদিকে যে উৎপাদক কৃষক, তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন সবজির দাম কমে যায় তখন যেমন কৃষক ক্ষতিগ্রস্ত হয়, ভোক্তারা লাভবান হয় না। একইভাবে সবজির দাম যখন বেড়ে যায় তখনও কিন্তু ভোক্তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং এখানেও কিন্তু কৃষকরা আসলে লাভবান হতে পারে না। এর সুফলটা কিন্তু বরাবরই মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট, তারাই কিন্তু পাচ্ছে। এবং আমরা মনে করি যে আসলে তাদের কারসাজির কারণেই কিন্তু আজকে বাজারের এই পরিস্থিতি। সেক্ষেত্রে আসলে এখানে সরকারের দায় কি? আমরা মনে করি যে আসলে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা দেখবেন যে এই যে জুলাই অভ্যুত্থান হলো, এই জুলাই অভ্যুত্থানে যে হাজারে হাজারে মানুষ যে রাস্তায় নেমেছে, তার অন্যতম একটি কারণ ছিল এই যে বাজারের যে দ্রব্যমূল্যের যে লাগামহীন যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধিতে কিন্তু মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তা।
জি, ডক্টর রোবিয়া নূর আহমেদ, এবার আপনার কাছে আসতে চাই। যেটি আসলে শুনছিলাম পলাশ কান্তি নাগের কাছে, যে মধ্যস্বত্বভোগীদের বিষয়টা, এটি তো আসলে নতুন না, এটি মানে সবসময় আমরা শুনে আসি এই অভিযোগটা। এটি আসলে কিভাবে সমাধান করা যাবে, এই ক্ষেত্রে আসলে এটি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আসলে ওনার কথাটা সম্পূর্ণ বুঝতে পারিনি। এখানে সাউন্ড সম্পূর্ণ ক্লিয়ার আসেনি। তারপরেও যেহেতু আপনি বিষয়টা উপস্থাপন করলেন, আমি আমার পক্ষ থেকে একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রধানত মানুষের খাদ্যের যে যোগান এটা নিয়ে কাজ করে থাকে। পাশাপাশি আমাদের মন্ত্রণালয়ের আরো একটি ডিপার্টমেন্ট আছে, যেটি হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং। তাদের সাথেও আমরা সমন্বিতভাবে কাজ করছি। একটি আশার কথা হলো যে আহ, গত বছর থেকে সরকার এটা উপলব্ধি করতে পেরেছে যে আমাদের কৃষকেরা উৎপাদন মৌসুমে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করে, কিন্তু বাজারে এটার প্রবাহ বেশি থাকার কারণে, এবং ওই যে আপনারা বললেন যে মধ্যস্বত্বভোগী যেটা, তারা এই সুযোগটা গ্রহণ করে, যার ফলে অনেক সময় আমরা যারা ক্রেতা আছি আমরা সুলভ মূল্যে এটা কিনতে পারি না। তো সরকার একটি আশার কথা হলো যে গত 28 তারিখে, গত 2 দিন আগে, আমাদের মাননীয় কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের সচিব মহোদয় আমার মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ নামে একটি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেছেন। সারা বাংলাদেশে এই জাতীয় কোল্ড স্টোরেজ 100টি করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটি করার উদ্দেশ্য হলো যে যখন উৎপাদন মৌসুমে বাজারে কৃষকেরা প্রচুর পরিমাণে সবজি নিয়ে যায়, যখন দামটা পড়ে যায়, তখন তারা এই কোল্ড স্টোরেজটা ব্যবহার করে 1 সপ্তাহ, 2 সপ্তাহ থেকে শুরু করে 4 সপ্তাহ পর্যন্ত এখানে তাদের সবজিগুলো রাখতে পারবে। আবার অনেক সময় দেখা যায় যে কৃষকেরা বাজারে সবজি নিয়ে গেল, কিন্তু সরবরাহ বেশি থাকার কারণে পরবর্তীতে বেশ কিছু সবজি অবিকৃত থেকে যায়। এই অবিকৃত সবজিটা তাদের একদম পানির দামে ছেড়ে দিয়ে আসতে হয়। এই অবিকৃত সবজিগুলো যেন তারা এখানে 2 থেকে 4 সপ্তাহের জন্য একটা সুন্দর কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে পারে, এজন্য একদম প্রান্তিক কৃষকের হাতে নাগালে সরকার এই ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজটা এটা দিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে যখন আমাদের প্রাকৃতিক দুর্যোগ হয়, যে কৃষক তার উৎপাদিত সবজি বা ফসল তুলে ফেলেছে, কিন্তু হঠাৎ করে প্রচুর বৃষ্টি অথবা একটা দুর্যোগ চলে আসলো, যখন সে আর বাজারে নিয়ে যেতে পারলো না, তখন এই ফসলটা পচে যায় অথবা তাকে নষ্ট হয়ে যেতে পারে বা খুব কম দামে ছেড়ে দিতে হয়। তো এইটা সংরক্ষণের জন্য কিন্তু এই ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজটা একটি ভালো ভূমিকা পালন করতে পারে। ডক্টর রোবিয়া নূর আহমেদ, নিশ্চয়ই আমরা আবারও ফিরবো বক্তব্যে, তবে এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেবার। মানচিত্রে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। আজ আলোচনা করছি লাগাম ছাড়া সবজির বাজার, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে এই প্রসঙ্গে। মানচিত্র আলোচনায় যুক্ত হয়েছেন রংপুর কৃষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক পলাশ কান্তি নাগ এবং মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর রোবিয়া নূর আহমেদ। স্বাগত আরও একবার আপনাদের দুজনকে। জনাব পলাশ কান্তি নাগ, শুরুতে এবার আপনার কাছে জানতে চাই, আপনি যেটি বলছিলেন যে আমরা বেশি দামে সবজি কিনলেও আসলে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষক ন্যায্য মূল্য পেতে পারেন কিভাবে? আসলে আমরা দেখছি যে প্রতি বছর কৃষকের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ কিন্তু বাড়ছে। সেক্ষেত্রে আমরা যেটি মনে করি যে আসলে রাষ্ট্রীয় উদ্যোগে কৃষি উৎপাদনের যে উপকরণ, সেই উপকরণ উৎপাদন এবং কৃষকদের মাঝে বিপণনের ব্যবস্থা করতে হবে। এক কথায় এখানে কৃষকদেরকে সুলভ মূল্যে সার, ডিজেল, কীটনাশক সরবরাহ করতে হবে এবং কৃষি উৎপাদনের জন্য কৃষককে সহজ শর্তে বিনা সুদে ঋণ দিতে হবে। এবং এখানে যে কৃষক যে ন্যায্য মূল্য পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা যেটি মনে করি যে আসলে কৃষি পণ্য মূল্য কমিশন গঠন করা দরকার। যদি সেটি করা যায় তাহলে কিন্তু মধ্যস্বত্বভোগী দালাল এবং সিন্ডিকেটের যে দৌরাত্ম্য সেটি কমবে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার কথা বলি, যে সেখানে কিন্তু কৃষি পণ্য মূল্য কমিশন রয়েছে, ভারতে যেটি 1965 সালে গঠিত হয়েছে। আমরা খুব অবাক বিষয়ের সাথে দেখি যে আসলে শিল্প পণ্যের মূল্য যেখানে শিল্পপতিরা নির্ধারণ করছে, সেখানে কৃষি পণ্যের মূল্য কৃষকদের মতামতের ভিত্তিতে কেন হবে না? আজকে দীর্ঘদিন থেকে কিন্তু আমরা একই অবস্থা দেখছি যে কৃষক যখন উৎপাদন করে তখন উৎপাদনের উপকরণের
দাম বেশি, আবার যখন কৃষক উৎপাদিত ফসল বিক্রি করতে যায় তখন কিন্তু কৃষক লোকসানের শিকার হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু দিনের পর দিন চলছে। আমরা সেই জায়গায় মনে করি যে আসলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে এখানে কৃষিপণ্য মূল্য কমিশন গঠন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে সরকারের যে বাজার যে মনিটরিং, সেই মনিটরিংটি যথাযথভাবে করতে হবে। আমরা দেখছি যখন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ে তার সাথে কিন্তু পাল্লা দিয়ে আমাদের দেশে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে তার সাথে পাল্লা দিয়ে কিন্তু আমাদের দেশের পণ্যের দাম কমে না। তাহলে এই যে অবস্থাটি, আমরা মনে করি যে আসলে এখানে এই যে দীর্ঘদিন থেকে আমরা যেটি বলে আসছি যে আমাদের যে গোটা দেশে যে খাদ্যপণ্যের বাজার, এই বাজারকে যে অস্থিতিশীল করে তুলছে, এর কারণে কিন্তু একদিকে ভোক্তারা যেমন অসহায়, অন্যদিকে কিন্তু কৃষকদেরও দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। সেই জায়গায় আসলে কোন অদৃশ্য শক্তির কারণে আমরা এই যে সিন্ডিকেট ব্যবসায়ী এবং যারা মজুতদারি করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না। আমরা মনে করি যে এই ক্ষেত্রে আসলে সরকারকে জিরো টলারেন্স মনোভাব নিয়ে এই যে মজুতদারি এবং সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা করতে হবে, এবং যারা এটি করছে তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া আসলে এখান থেকে পরিত্রাণ সম্ভব না। সর্বোপরি আমরা যেটি বলতে চাই যে আসলে এই যে কৃষক উৎপাদন করতে গিয়ে কখনো খরা, বন্যা কিংবা জলোচ্ছ্বাসে কৃষকের ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে, কিংবা কখনো বাজারের তেজি বা মন্দাভাবের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কৃষক কিন্তু কখনোই এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কৃষক ক্ষতিপূরণ পাচ্ছে না। আমরা মনে করি যে আসলে কৃষি উৎপাদনকে অব্যাহত রাখতে হলে বিভিন্ন সময় যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকারের দাঁড়ানো দরকার এবং প্রণোদনাও দেওয়া দরকার। যেভাবে করে শিল্প পণ্যের মালিকরা হরতাল, অবরোধ কিংবা বিভিন্ন সময় আমরা দেখি যদি গার্মেন্টসের উৎপাদন ব্যাহত হয় তখন কিন্তু সরকারের তরফ থেকে শিল্প পণ্যের মালিকদেরকে প্রণোদনা দেওয়া হচ্ছে, ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তাহলে যে উৎপাদক কৃষক গোটা দেশের মানুষের অন্যের যোগানদাতা কিংবা আমাদের দেশের অর্থনীতির যে মূল চালিকা শক্তি, তাহলে সেই কৃষক কিন্তু বরাবরই আমরা দেখছি উপেক্ষিত। সেই জায়গায় আসলে সরকারের যেমন কৃষকের পাশে দাঁড়াতে হবে, সেই সাথে আমরা যেটি বলতে চাই, আপনার বক্তব্যটি শুনছিলাম। এবার একটু ডক্টর রবিয়া নূর আহমেদের কাছে যেতে চাই। ডক্টর রবিয়া নূর আহমেদ, পলাশ কান্তি নাগ যেমনটি বলছিলেন যে বাজার মনিটরিং এর বিষয়টি উঠে এসেছে তার বক্তব্যে, এবং শুধু তো বাজার মনিটরিং না, পুরো সরবরাহ চেইনই আসলে মনিটরিং এর আওতায় আনা উচিত। এক্ষেত্রে আসলে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বাজার কিংবা সরবরাহ চেইন মনিটরিং এর ক্ষেত্রে? আমি একটু বলতে চাচ্ছি আর কি, যে উনি যেমনটি বলছিলেন আর কি, যে উৎপাদন খরচের বিষয়টি সরকার কিন্তু এখানে যথেষ্ট নজর দিয়েছে, যে প্রতিটা ফসল বিশেষ করে সবজির উৎপাদনের সাথে আপনার সার, বীজ, কীটনাশক, পানি সবকিছু জড়িত। এখন দেখেন, আমি যদি একটু বলতে চাই যে বর্তমানে সরকার ইউরিয়া সার যেটা, এটা কিনে আনছে 70 থেকে 75 টাকায়, যেটা কৃষকের কাছে বিক্রি করছে মাত্র 27 টাকাতে। আপনি দেখেন পটাশ সারটা, এটা সরকার নিয়ে আসছে 40 থেকে 45 টাকাতে, এটা কৃষকের কাছে বিক্রি করা হচ্ছে 20 টাকাতে। টিএসপি সার, এটি সরকার কিনছে 80 থেকে 85 টাকাতে, এটি আমরা কৃষকের কাছে দিচ্ছি 27 টাকাতে। ডিএপি সার যেটা, এটা সরকার কিনছে 100 থেকে 105 টাকা, এটা কৃষকের কাছে দেওয়া হচ্ছে 21 টাকাতে। বীজের বিষয়টা যদি বলতে চাই যে আমাদের দেশের বিএডিসি তে বীজটা সরবরাহ করে, এটা আপনার প্রায় 20 থেকে 25 ভাগ, বাদ বাকি কিন্তু এটা বেসরকারি পর্যায়ে আমদানিকারক অথবা আমাদের স্থানীয় পর্যায়ে বেশ কিছু উদ্যোক্তা আছে, তারা আমাদের দেশে তারা বীজ উৎপাদন করে কৃষকের মাঝে কিন্তু বিতরণ করছে আর কি। তো যখন ব্যবসায়ীরা এই সিজনটা শুরু হয়, সিজনের শুরু থেকেই আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, বিশেষ করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, আমাদের ভোক্তা অধিকার এবং আমাদের বীজ পত্তন এজেন্সি, আমরা সম্মিলিতভাবে কিন্তু এটাকে নজরদারির ভিতরে রাখার চেষ্টা করি, যেন কৃষকেরা তাদের যে টার্গেট ফসল যেটা, এটার জন্য যে প্রয়োজনীয় বীজ, এই বীজটা যেন তারা সুলভ মূল্যে এবং হাতের নাগালে যেন তারা পেতে পারে। এরপরে আপনার প্রণোদনা পুনর্বাসনের কথা যেটি উনি বললেন, আমি যদি শুধুমাত্র আমার মানিকগঞ্জের কথায় যদি বলি, যে গত বছর কিন্তু সরকার এখানে 98,000 কৃষককে প্রণোদনা পুনর্বাসন দিয়েছে 22টি আইটেমে, এবং এই প্রণোদনা পুনর্বাসনের কার্যক্রম কিন্তু চলমান। আমরা ইতিমধ্যে প্রায় মাসকলাইয়ের যে প্রণোদনা, এটা আমরা শুরু করেছি। আমাদের আরো একটি প্রণোদনা চলে এসেছে, যেটা হচ্ছে যে আমাদের হাইব্রিড সবজি এবং বসত বাগানে সবজি চাষ। এখন উনি একটা কথা বেশ গুরুত্ব সহকারে বলেছেন আর কি, সেটার সাথে আমিও একমত, যে আমাদের দেশের কৃষকেরা জি নিশ্চয়ই। ডক্টর রবিয়া নূর আহমেদ, ধন্যবাদ, শুনছিলাম আপনার বক্তব্য।
এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকায় অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।